This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। আজ থেকে অনেক দিন আগের ঘটনা, বুঝলেন তো? সেই 7 শতকের ঘটনা, বুঝতেই পারছেন। এতদিন আগের গল্প, মানে কোনো ছবি টবি নেই, মানে প্রমাণ বলতে যদি থাকে কিছু, সেটা ওই প্রাচীন ভারতের ইতিহাস। সেই ইতিহাসই কি বলছে জানেন? 7 শতকে পিঠে কাঠের রাকসাক ব্যাগ আর ট্রেডমার্ক ওই চীনা ছাতা নিয়ে একজন একটা তরুণদারের সামনে এসে দাঁড়িয়েছিলেন। তার পথ আটকার দ্বাররক্ষী শর্ত দেন, তিনি 7টা প্রশ্ন করবেন। যদি ঠিক উত্তর দিতে পারেন তাহলে ভেতরে যাওয়ার অনুমতি মিলবে। মানে বুঝতে পারছেন, সেটাই সম্ভবত পৃথিবীর প্রথম অ্যাপটিটিউড টেস্ট। 7টা প্রশ্ন করলেন দ্বাররক্ষী এবং ঠিকঠাক উত্তর পেয়ে গেলেন। যিনি ওই উত্তর দিয়ে গেট পাস পেয়েছিলেন তার নাম জানেন? হিউয়েনসাং, বিখ্যাত চীনা পরিব্রাজক। এবার হিউয়েনসাং তার পরের বেশ কয়েকটা বছরে 7টা বিষয়ে পড়াশুনো করেছিলেন। কোথায়? যে জায়গাটায় করেছিলেন তার নাম ছিল বিহার, নালন্দা বিহার, প্রাচীন ভারতের শিক্ষা প্রতিষ্ঠান। ওই যেখানে নালন্দা ছিল সেই জায়গাটাই, সেই রাজ্যটাই আজকের বিহার। এবার দেখুন, এই বিহারের অর্থ বৌদ্ধ স্তূপ, ওই জন্যই বলা হয় নালন্দা বিহার। আরও একটা মানে আছে সংস্কৃত, সেখানে বিহারের মানে কি? বেড়ানো। এই হিউয়েনসাংয়ের ক্ষেত্রে কি অদ্ভুতভাবে দুটোই জুড়ে গেছে জানেন তো? দুটো মানেই সত্যি। ওই নালন্দা স্তূপে পড়াশুনো শেষ করে হিউয়েনসাং বেরিয়েছিলেন, ঘুরতে বেরিয়েছিলেন আর কি। এবার কোথায় এসেছিলেন জানেন? অনেক জায়গায় গেছেন, কিন্তু এই বাংলাতে এসেছিলেন। এবার ভাবুন, সেটাও কতদিন আগের কথা। অথচ দেখুন, বিহারের সঙ্গে পরিব্রাজকদের সম্পর্ক আর সেই পরিব্রাজকদের সাথে বাংলার সম্পর্ক সবটাই আজও কীরকম অটুট, কি অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। আজও তো বিহারের দরজা টপকে কত মানুষ যে বাংলায় চলে আসছেন, সেটা তো আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমাদের থেকে কে বেশি বুঝছে বলুন? এই যে ধরুন কয়েকদিন আগের কথা, এই যে কলকাতার কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টা হলো। কে করলো? বিহার থেকে আসা এক সুপারি কিলার। এবার তদন্ত এগোতে কি জানা গেল জানেন? সুশান্ত ঘোষকে গুলি করার জন্য যে ধরা পড়েছে, সেই যুবরাজের হাতে যে 9mm পিস্তলটা ছিল, সেটা তো মেড ইন বিহার, মুঙ্গেরে তৈরি। এবার মুঙ্গেরের হাতের কাজের সাথে বাংলার যোগাযোগ কিন্তু একদম নতুন নয়, আপনারা জানেন সেটা। আসলে একটা সময় ছিল মুঙ্গের বিরাট বিখ্যাত, তো তখন মুঙ্গের থেকে অস্ত্র আসতো এই বাংলায়। ওই দাদা ঠাদাদের খুব লাগতো কাছে আর কি, তাদের প্রিয় জায়গা। এবার তারপর দেখুন, ব্যবসার তো কিছু মানে সূত্র আছে না, বিজনেস ম্যানেজমেন্টের যে রুলগুলো, তাতে বলে কি, ওই ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই যদি দুটোর মধ্যে সমতা বজায় রাখতে হয়, তাহলে তার সঙ্গে একটা অঙ্ক কষা হয়, লাভের অঙ্ক। তাতে দেখা গেছে যে মুঙ্গের চলে এলো সোজা বাংলায়, মানে বাংলার দিকে দিকে এই মুঙ্গেরই অস্ত্র তৈরির কারখানাটা খুলে গেল। বেআইনি অস্ত্র আর সুপারি কিলার দুটোই পাঠাচ্ছে বিহার, অস্ত্র তৈরির নোহাও হয়তো পাঠাচ্ছে। কিন্তু শুধু কি এইটুকুনি? বিহারের আর কোনো অবদান নেই? এটা মনে করুন, মনে পড়ে যাবে আপনাদের। দেখুন, সাম্প্রতিককালে বিভিন্ন সোনার দোকানে বা ওই ঋণদানকারী সংস্থায় যে ডাকাতিগুলো হয়েছে, সেগুলোতেও তো বিহার যোগ আবিষ্কার হয়েছে। সম্প্রতি রাজ্য সরকার যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাগুলো বেহাত হয়ে গেল, সেগুলো তো সব বিহারে চলে গেছে বলে ওই তদন্তকারীরা জানতে পেরেছেন। এই ট্যাবের টাকা খুঁজতে সিআইডি 2 দিন আগে কিন্তু বিহার ঘুরে এসছে, জানেন তো? তারপর এই বিহারের আরেকটা ঘটনা, সুশান্তের ওপর হামলা। এখন আবার কলকাতা পুলিশকে বলতে হচ্ছে চালিয়ে জি পাটনা। মানে বিহারে যাওয়াটা কলকাতা পুলিশের মনে হচ্ছে রেগুলারের একটা ডিউটি হয়ে গেল। কলকাতা পুলিশের তদন্তকারী দল এবারও বিহার যাওয়ার তোড়জোড় করছে, কারণ যে লোকটা ওই বিহার থেকে সুপারি কিলার
ভাড়া করেছিল বলে পুলিশ বলছে সেই আফরোজ ওরফে গুলজারও তো বিহারের আদিবাসিন্দা। মানে ভাবুন, এই প্রত্যেকটা ক্ষেত্রে বিহার কিভাবে আমাদের ঘিরে ফেলছে আর কি, সব কিছুতে। কয়েক বছর আগেই ওই বিহার থেকে কলকাতায় আসে আফরোজ, আর তারপর কলকাতার 55 গ্রামে পাকাপাকিভাবে থাকতে শুরু করে। তার বিরুদ্ধে অভিযোগ কি? অভিযোগ 55 গ্রামে সিন্ডিকেট চালানোর। আফরোজ ওরফে গুলজার নাকি পুলিশকে বলেছে মোট 50 লক্ষ টাকার ডিল হয়েছিল। ভাবা যায়, 50 লক্ষ, মানে কত টাকার চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকলে বা তাগিদটা কত টাকার হলে লোকে 50 লক্ষ টাকা খরচ করে 4 জন শার্প শুটারকে ভাড়া করতে পারে বিহার থেকে। ভাবুন তো একবার, এর মধ্যে ওই 4 জন শার্প শুটার না, 4 জন মধ্যে 3 জন শার্প শুটার দাগি ক্রিমিনাল, আরেকজন, এইটাই হচ্ছে প্রশ্ন। ওই তিনজন শার্প শুটার থাকা সত্ত্বেও একজন অ্যাপ্রেন্টিস ছিল, তাকেই কেন গুলি করার দায়িত্ব দেওয়া হয়েছিল, যার পিস্তলটা আবার মোক্ষম সময় লক হয়ে গেল। দেখুন, এগুলো নিশ্চয়ই তদন্তকারীরা খুঁজে বার করবেন। আমাদের ওই বিভিন্ন সিনেমা দেখে এই সমস্ত সুপারি টুপারি দেওয়ার সম্পর্কে যেটুকুনি আমাদের অভিজ্ঞতা আর কি, তাতে যেটুকুনি মনে হচ্ছে, ওই হয় না মাঝে মধ্যে যে কারুর অ্যাপ্রেন্টিসশিপ ক্রস করে পাকাপোক্তভাবে প্রফেশনাল হওয়ার জন্য একটা পরীক্ষায় পাশ করতে হয়, এটা ওরকমই কেস হবে জানেন তো। মনে হচ্ছিল এটা তুলনায় সহজ সরল একটা ব্যাপার, তাই জন্য ওই গ্র্যাজুয়েশন করার জন্য ওই অ্যাপ্রেন্টিসকেই দায়িত্ব দেওয়া হয়েছিল যে এখানে যদি গুলিটা ঠিক করতে পারো তাহলে ব্যাস তোমাকে যাতে উঠলে আর কি, তোমাকে ডিগ্রিটা দিয়ে দেওয়া হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা, হ্যাঁ, যেরকম হয় থিওরি হয়ে গেছে এবার প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেরকমই হয়তো তাকে বলা হয়েছিল। কিন্তু যাই হোক, এগুলো তো ওই বললাম তদন্তকারীদের ভেবে দেখার বিষয়। কিন্তু যেটা জানা যাচ্ছে তাতে তো বুঝতে পারছি যে পুলিশ আপাতত বিহারগামী হচ্ছে, কারণ সুশান্ত ঘোষকে খুনার চেষ্টার তদন্তের গোড়াটা যে ওখানে, সেটা তারা নিঘাত একটা ক্লু পেয়েছে। ক্লু যদি না পাবে তাহলে তারা কেন ওখানকার কুখ্যাত পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের খোঁজ নিতে চাইছে? এই পাপ্পুর গ্যাংয়ের সঙ্গেই নাকি গুলজারের ডিল হয়েছিল। আর বুঝতে পারছেন, ভাবুন তো, বিহার থেকে একসময় হিউয়েন সাং এ রাজ্যে এসেছিলেন, আর এখন বিহার থেকে আসে সুপারি কিলার আর ডাকাত, সঙ্গে আসে গুলি বন্দুক। কিন্তু দুটোরই প্রভাব জানেন তো অপরিসীম। হিউয়েন সাংয়ের প্রভাব সেটা তো ইতিহাস প্রসিদ্ধ, আর ভবিষ্যতে সেই ইতিহাসই হয়তো সাক্ষ্য দেবে যে বিহারের অপরাধী আর হাতিয়ারের এই যে বঙ্গ অভিযান, সেটার চাপেই আলটিমেটলি বাংলার সিংহাসনের জন্য উত্তরাধিকারী বাঁচতে কেউ বাধ্য হয়েছিল কিনা। যে সিংহাসন আর উত্তরাধিকারীকে নিয়ে আজ মনে হচ্ছে কিছু কথা তো বলতেই হবে, অন্তত সেই কথাগুলো যেগুলো আজ না বললেই নয়। দেখুন, ইতিহাস বিস্তৃত বলে বাঙালির একটা বদনাম আছে, তবু কখনো কখনো ইতিহাস কিন্তু আমাদের ঠিক মনে পড়ে যায়। এই যেমন এখন আবার ইতিহাসের কথা বলবো, আজকে বেশ ঐতিহাসিক একটা মুডে রয়েছি, বুঝলেন তো। মনে হচ্ছে খালি ইতিহাসের সব জিনিসগুলো মনে পড়ে যাচ্ছে। তবে এটা হিউয়েন সাংয়ের মতো অত পুরনো নয়, একদম সাম্প্রতিকতম ইতিহাস, রিসেন্ট পাস্ট, 9-এর দশকের কথা। বামফ্রন্টের মন্ত্রিসভায় পুলিশ মন্ত্রীর দায়িত্ব পান বুদ্ধদেব ভট্টাচার্য, আর তারপর তিনি উপমুখ্যমন্ত্রী হন। আর তারপর, সেটা তো ঐতিহাসিক ঘটনা, আপনারা জানেন, ঐতিহাসিক সত্য, তিনি কি হন, তারপরে তার কি হয় জানেন আপনারা। কিন্তু গোদা বাংলায় যেটা বোঝা গেছিল, যিনি আজ যুবরাজ, কাল তারই রাজ্যাভিষেক হয়, যদি না রাজ্যে বিরাট কিছু অদল বদল ঘটে যায় তার মধ্যে। তখন তো তাই হয়েছিল। বয়সের ভারে ক্লান্ত জ্যোতি বসুকে বিশ্রাম দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের কাঁধেই রাজ্যের ভারটা সঁপে দিয়েছিল আলিমুদ্দিন স্ট্রিট। সেটা তো 2000 সাল, 24 বছর আগে, সেটাও কিন্তু এই নভেম্বরেই, জানেন তো। আর তারপর থেকে 2011 পর্যন্ত বঙ্গে তো বুদ্ধযুগ, বাংলার সিংহাসনে বসেছিলেন বুদ্ধবাবু। এই 2024-এ জ্যোতি বসুর থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে এই যে ক্ষমতা হস্তান্তরের স্টেপগুলো,
সেগুলো নিয়ে কেন কথা বলছি, কেন হঠাৎ এগুলো মনে পড়ে গেল? কে মনে পড়িয়ে দিল জানেন? মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কংগ্রেস, বিজেপি, তৃণমূল করে মোটামুটি সব রাজনৈতিক দলের আঁতঘাত যার জানা। তবে হ্যাঁ, কোনোদিন বাম রাজনীতিটা করা হয়ে ওঠেনি হুমায়ুনবাবু, চান্সও নেই। কারণ দুম করে কেউ বামপন্থী দলগুলোতে জয়েন করতে পারেন, এটা কিন্তু এখনও আছে। সংসদীয় রাজনীতিতে বামেরা যতই ওই এক শৃঙ্গ গন্ডারের মতো এন্ডেঞ্জার্ড, মানে বিস্তৃত প্রায় হয়ে যাক, নীতি নৈতিকতার পরাকাষ্ঠা হিসেবে যদি বিচার করেন, এই সমস্ত ব্যাপারে কিন্তু বামেরা এখনও একদম 100 ফুল মার্কস, অন্তত খাতায় কলমে আর কি। তাই আজ যিনি জলের ব্যবসা করছেন, কাল তিনি জলপাইয়ের ব্যবসা করতেই পারেন, কোনো আপত্তি নেই। কিন্তু আজ যিনি তৃণমূল, কাল তার সিপিআইএম হয়ে যাওয়া রাতারাতি কোনো চান্স নেই। তা সত্ত্বেও দেখুন, হুমায়ুন কবির আমাদের জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের কথা স্মরণ করিয়েছেন। কারণ হুমায়ুন কবির যেটা বলেছেন সেটা তো গোটা ব্যাপারটাকেই ওই দিকে নিয়ে যাচ্ছে। অদ্ভুত মিল খুঁজে পাচ্ছি আমরা। উনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ কমাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করা উচিত। পুলিশ আর স্বরাষ্ট্র এই দুটো দফতরই নাকি এক্ষুনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেওয়া উচিত। কেন? সেটা হুমায়ুন কবির ব্যাখ্যা করে দিয়েছেন, আমাদের বেশি মাথা ঘামাতে বলেননি। আমাদের শুধু ওই ব্যাটন চেঞ্জের ইতিহাসটাতেই মনে পড়ছে জানেন তো। প্রথমে পুলিশ মন্ত্রী, তারপর উপমুখ্যমন্ত্রী, ব্যাস তারপরই জ্যোতি বসুকে সরিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যই রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার দেখুন, এটা তো আমরা জানি, আপনারাও জানেন, আপনাদের শুনে শুনে অভ্যেস হয়ে গেছে, আমাদের বলে বলে অভ্যেস হয়ে গেছে যে তৃণমূলের যে কোনো নেতা তার এক এবং সব থেকে পছন্দের হবি হচ্ছে কথায় কথায় বাম আমলকে টেনে আনা। তো এটা অভ্যেসই বলুন বা যে কারণেই হোক, এটা একটা হ্যাংওভার তো আছে, লেফটিস্ট হ্যাংওভার। সেই জন্যই কি হুমায়ুন কবিরও সেই সময়টাকেই টেনে আনছেন? ইতিহাসের চাকাটা বুদ্ধদেব ভট্টাচার্যের ঢঙেই কেউ একজন ঘোরান, এটাই কি তিনি চাইছেন? আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেসগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। দেখুন, হুমায়ুন কবিরের কথাটা দুটো কারণে খুব ইন্টারেস্টিং। এক, তিনি একটা টাইম ফ্রেম বুঝিয়ে দিতে চেয়েছেন। কি বলেছেন? বলেছেন যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার ডেপুটি যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হন, মানে সোজা কথায় উপমুখ্যমন্ত্রী হন অভিষেক। এবার দেখুন, 2026-এর ভোটটা তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হুমায়ুন কবির লড়তে চাইছেন, কিন্তু তারপরই তিনি চাইছেন নিশ্চয়ই পরের টার্মেই অভিষেক হ্যান্ডওভার নিয়ে নিন। এটাই মানে সোজাসাপটাভাবে এটাই কি তিনি চাইছেন? মানে যেভাবে গোটা ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের তো এর বাইরে আর কিছু মনে হচ্ছে না। আর আরেকটা ব্যাপার, হুমায়ুন কবির বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলে পুলিশ তার নজর এড়িয়ে নাকি কোনো খারাপ কাজ করতে পারবে না। কি বললেন বলুন তো? তার মানে পুলিশ কি এখন কোনো খারাপ কাজ করছে? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে ঠিক নজরে রাখতে পারছেন না, এরকমই তো বলতে চাইলেন। এছাড়া আর কি হতে পারে? দেখুন, অনেকেই কিন্তু বলেন ওই সিঙ্গুর নন্দীগ্রাম পরবর্তী সময়ে বামেদের ক্ষমতা হারানোর অন্যতম কারণ হচ্ছে তারা সাপ্লাই লাইনটা ঠিক করতে পারেনি। এমনকি এই যে 2011-র পর থেকে রাজ্যে বামেদের শক্তি ক্রমশ কমতে মানে আসন সংখ্যার বিচার এখন 0। তার কারণ খুঁজতে গিয়েও তো অনেকে বলেছেন যে সিপিআইএমে তরুণ নেতৃত্ব তুলে আনার প্রক্রিয়াটা শুরু হয়েছে অনেক পরে। লোকে যখন ওই সাদা চুলের পার্টি বলে কটাক্ষ করতে শুরু করেছে, তখন সিপিআইএম বুঝেছে যে না, ব্যাপারটা ঠিক হচ্ছে না, নতুন প্রজন্মের মধ্যে থেকে নেতা তুলে আনা দরকার। সেদিক থেকে দেখলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভুলটা অনেক আগেই শুধরে নিয়েছেন, অনেক আগের থেকে কাজটা করেছেন।
সাপ্লাই লাইন তৈরি করে ফেলেছেন। মানে এটা দেখুন, এটা শুধু আমরা যা দেখছি তা না, উনি নিজেও তো বলেছেন 2021-এই ওই তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর 1 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘোষণা করে দিয়েছিলেন যে তৃণমূলের পরের প্রজন্মটা একদম তৈরি। মমতা বন্দ্যোপাধ্যায় যার কথা বলেছিলেন, হুমায়ুন কবিরও কি তার কথাই ভাবছেন? দেখুন, সেটা 2022 সাল আর এটা 2024। মমতা বন্দ্যোপাধ্যায় আর হুমায়ুন কবিরের মধ্যে, মানে কথার মধ্যে ফারাক কতদিনের? 2 বছরের। তবু কোথাও গিয়ে কি দুজনের কথা একই দিকে ইঙ্গিত করছে? রাজনীতিতে কিন্তু 2 বছর অনেক বিরাট সময়। তারপরেও দেখুন, হ্যাঁ, এই দুটো বিষয় একদিকে যাচ্ছে কিনা। একটা কথা ছিল ভোটে জেতার 1 বছর পর, আর একটা ভোটের 1.5 বছর আগে। তৃণমূল নেতৃত্ব কি বোঝাচ্ছে যে বাংলার সিংহাসনে অভিষেকটা শুধু সময়ের অপেক্ষা, অথবা এই সময়ের অপেক্ষায় রয়েছেন অনেকেই, সেগুলো তাদের কথায় বার্তায় ক্রমশ প্রকাশ পেয়ে যাচ্ছে। দেখুন, হুমায়ুন কবিরের কথাটা যদি বিচ্ছিন্ন একটা ঘটনা হতো, আলাদা শোনাতো, তাহলে তো এত নাও ভাবলে চলতো, কি আর ভাবতো। কিন্তু হুমায়ুন কবিরের কথাগুলো, সেগুলো যদি বিচ্ছিন্ন হয়ও, পরপর আমরা এতগুলো বিচ্ছিন্ন ঘটনা দেখেছি না, সেগুলো জুড়ে জুড়ে একটা নিরবিচ্ছিন্ন ঘটনা হয়ে গেছে, নিরবিচ্ছিন্ন বক্তব্য। একটা পর্যায়ক্রমে এসছে, যে পর্যায়ক্রম বা সময় সারণীটাকে কিছুতেই, ওই টাইম লাইনটাকে কিছুতেই অস্বীকার করা যাচ্ছে না। প্রথমে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, ওই বললেন পরের প্রজন্ম তৈরি আছে। দ্বিতীয়ত ওই 2023-এর ডিসেম্বর মাসে কুণাল ঘোষ, মনে আছে কি বলেছিলেন? লোকসভা ভোটের আগে কুণাল ঘোষ তো বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের মুখ, তিনি দেশ দেখলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে দেখুন। আরও নির্দিষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় পরের প্রজন্ম বলেছিলেন, কুণাল ঘোষ প্রথম একদম নাম বলে নির্দিষ্ট করে দিলেন। তারপর তো ঘটলো এবার তৃতীয় ঘটনাটা, এই কদিন আগে বর্ধমানের কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শাহনওয়াজ মণ্ডল দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো মুখ্যমন্ত্রী বলেই ফেললেন, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে বলেছেন যে মুখ ফসকে গেছে ভুলবশত। কিন্তু অনেকেই বলছিলেন যে তৃণমূলের নবীন গোষ্ঠীর মনের কথাটা কি শাহনওয়াজের মুখ ফসকে বেরিয়ে গেছে? প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। তাহলে দেখুন, একটা জিনিস যদি বিচ্ছিন্ন হয় তাহলে তো আলাদা কথা, কিন্তু যদি এরকম ওই বললাম নিরবিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তো সেটাকে ওইভাবে উড়িয়ে দেওয়া যায় না। অনেকেই কি তাহলে চাইছেন তৃণমূলের একটা বড় অংশ যে শুধু সংগঠন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সরকারের দায়িত্বটাও ভাগ করে নিন, এবং ক্রমাগত আস্তে আস্তে ধাপে ধাপে দাবিটা কি ক্রমশ জোরালো হচ্ছে? এমনিতে দেখুন অনেক দিন হয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজকর্মের ধরনটা যদি দেখেন না, আপনাদের মনে হবে যে একদম বিবেক, তিনি রাজনীতির বিবেক, তৃণমূলের বিবেকও বলতে পারেন সাম্প্রতিককালে। মানে কোন পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের কি করা উচিত সেটা দেখে মনে হচ্ছে নিজের কাজকর্মের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত, এবং সেটা রাজ্য প্রশাসন ফলোও করছে। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। কেউ কিছু বললেন কিন্তু সেটার কোনো ইম্প্যাক্ট হলো না, তাহলে তো সেটার কোনো মানে থাকে না। কিন্তু যখন কেউ কিছু বললেন, কেউ কিছু করে দেখালেন বা ইঙ্গিত করলেন এটাই রাস্তা, আর তারপর রাজ্য প্রশাসন সেই রাস্তায় চললো, মানে নিজের দলও সেই রাস্তায় চললো, তখন তো বলতে হবে ব্যাপারটার মধ্যে তো দম রয়েছে। সে দেখুন কতগুলো ঘটনা, একটা দুটোও না, এক্ষেত্রেও কোনো বিচ্ছিন্ন ঘটনা না, নিরবিচ্ছিন্ন। নিজের পকেট থেকে তিনি 100 দিনের টাকা দেওয়া শুরু করেছিলেন, বলেছিলেন নিজেরা দিয়ে দেবো, কেন্দ্রীয় সরকার না দিলে। দিয়েছেন, ডায়মন্ড হারবার দিয়ে শুরু করেছিলেন। ধরুন বলেছিলেন ধর্ষণ করলে দ্রুত বিচার করে কড়া শাস্তির জন্য আইন সংশোধন করা হোক। অভিষেক আজ যা ভাবছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাল সেটা ভাবছে। মানে আপনি আচরি ধর্ম পরের শিখাও, আপ্তবাক্যটা একদম মনের ভেতর গেঁথে নিয়েছেন অভিষেক, এবং তার শেখানোটা বৃথা যাচ্ছে না, এটাই সব থেকে ইম্পর্টেন্ট, সেটা মানতে হচ্ছে। এটা তো প্রচুর ইঙ্গিতবাহী একটা বিষয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের থেকে এগিয়ে আছেন বা এগিয়ে ভাবছেন, এজন্যই কি এই হুমায়ুন কবিরদের মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে আসছে যে এবার পুলিশ মন্ত্রীর দায়িত্বটাও অভিষেক নিলে ভালো হবে? বা বুদ্ধদেব ভট্টাচার্যের পর মুখ্যমন্ত্রীর পাশে উপমুখ্যমন্ত্রীর পদটা অভিষেকের জন্য ফিরিয়ে আনা উচিত হবে? এটাও কি ওই জন্যেই মনে হচ্ছে যে সঙ্গে থাকলে, আর একটু শীর্ষস্তরে থাকলে, সরাসরিভাবে সরকারি পদে থাকলে সরকারকে পথ দেখানোটা আর একটু সুবিধা হবে? অনেক সময় সিএম এত ব্যস্ত থাকেন, আমাদের মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন, আমরা ইচ্ছা করলেও এনাকে যোগাযোগ করতে পারি না, বলতে পারি না আমাদের নিজের কথা। এই কারণেই বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অনেকটা দায়িত্ব নিয়ে নেন, এনাদের এই পিসি ভাইপুর যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশন পশ্চিমবাংলার মানুষ অনেক উপকৃত হবে। এখন চলছে হচ্ছে ওখানে মোরগ লড়াই, পিসি ভাইপোকে ল্যাং মারবে নাকি ভাইপো পিসিকে ল্যাং মারবে। একদিকে যেমন হুমায়ুন সাহেব এই কথা বলছেন, অন্যদিকে আমি শুনতে পেলাম বা জানতে পারলাম বলা ভালো, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে সমস্ত এসপিদেরকে বলে এসেছে যে আমার অফিস বাদ দিয়ে অন্য কারো অফিস থেকে যেন ইনস্ট্রাকশন না নেওয়া হয়। হুমায়ুন কবির বোধহয় এরা আন্দাজ পেয়েছেন যে গত লোকসভা নির্বাচনের সময় মুর্শিদাবাদে যে মানুষ ভাগের রাজনীতি তিনি করলেন, তিনি একা নন, ওই কার্তিক মহারাজ সহ যারা সেটা করলেন, তাদের তো এখন আমরা দেখলাম আবার তৃণমূল নেতার বাড়িতে একসাথে পাশাপাশি দাঁড়িয়ে ছবি টবি দেখতে। ফলে কোথাও এই আশ্বাসটা তিনি পেয়েছেন যে যদি অভিষেকবাবু ওই পুলিশ মন্ত্রী কী সব হন, তাহলে বোধহয় ওনার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেগুলো বোধহয় একটু আড়ালে চলে যাওয়ার ব্যাপার আছে। এমনি ওদের দলের মধ্যে কী দড়ি টানাটানির খেলা, পাওয়ার পলিটিক্স, সেসব নিয়ে আমাদের কোনো চর্চা নেই। কারুর কোনো বক্তব্য থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে পার্টির মধ্যে বক্তব্য জানাতে পারে, কিন্তু কারুর কিছু মনে হলো যে এখনই এইটা করা উচিত, এখনই ওইটা করা উচিত, এই ধরনের কথাবার্তাগুলো একেবারে অবাঞ্ছিত। এই ধরনের অনভিপ্রেত কথা দলের কোনো দায়িত্বশীল নেতা এইভাবে এগুলো বলা ঠিক কাজ নয়। দেখুন, এটাকে আপনি মোরগ লড়াই নাকি দড়ি টানাটানি বলবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু একটা বিষয় তো পরিষ্কার বুঝতে পারছেন, কুণাল ঘোষ কি খুশি হননি। অতীতে তিনি যাই বলে থাকুক, এক্ষেত্রে মনে হচ্ছে জানেন তো, আসলে কন্টেন্ডার বেড়ে যাচ্ছে তো ওই জন্য বোধহয় মনে মনে একটু অখুশি হচ্ছেন। কারণ তিনি যখন প্রথম বলেছিলেন ওই 2036-এ বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে 36-এ মুখ্যমন্ত্রী হওয়ার একটা প্রসেস তার আগেই নিশ্চয়ই শুরু হবে, কিন্তু সেটা কবে সেটা বলাটা বাকি রেখেছিলেন, নিশ্চয়ই নির্দিষ্ট করে বলবেন হয়তো ঠিক করে রেখেছিলেন। কিন্তু তিনি বলার আগেই এইভাবে যে পরপরভাবে লোকজন বলে ফেলছে এবং কীভাবে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে পরপর ধাপে ধাপে, সেই ধাপগুলো বলে দিচ্ছে, এটা কি তার ঠিক ভাল লাগছে না? এইভাবে যে তিনি সমালোচনা করলেন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সরকারে কবে কিভাবে দেখতে পাওয়া যাবে বা যাওয়া উচিত তা নিয়ে যে বলার লোক বাড়ছে সেটা তো প্রতি পদে দেখা যাচ্ছে। শাহনওয়াজ মণ্ডল বলেছেন, হুমায়ুন কবির বললেন, কাল হয়তো আরেকজন বলবেন। এবার গোটা বিষয়টায় মনোপলি কিন্তু আর থাকবে না। এটা যেরকম ঘটনা, যার জন্য হয়তো বললাম হুমায়ুন কবিরের কথাটা একটু বিরক্তি প্রকাশ করলেন কুণাল ঘোষ, কিন্তু আরেকটা কারণও তো থাকতে পারে। কুণাল ঘোষ প্রায় নিঃশব্দে তৃণমূলের সংগঠনে পুনর্বাসন পেয়েছেন। এবার যতটা নিঃশব্দে তিনি দলের রাজ্য সম্পাদকের পদ ফিরে পেয়েছেন, হয়তো ততটাই সশব্দে তিনি বোঝাতে চাইছেন যে তৃণমূল কংগ্রেসও নীতি নৈতিকতা বলে একটা বিষয় আছে। তৃণমূল একটা শৃঙ্খলা পরায়ণ দল, তাই হয়তো বলেছেন যে দলের ভেতর আলোচনা করতে হবে, সেটা নিয়ে বাইরে আলোচনার সুযোগ দেওয়াটা উচিত হয়নি। আর প্রশ্ন হচ্ছে যে এই নীতি কথাটা কুণাল ঘোষ কতজনকে শেখাবেন? বা আরেকটা জিনিস থাকে জানেন তো, দেখবেন দুজন যখন ব্যাট করতে নামে না, এটা অনেক সময় নিজেরা স্ট্র্যাটেজি করে নেয়। শোন, আমি ধরছি, তুই মার। তো একজন একদিকে উইকেট ধরে রাখেন, আরেকজন ভাটাভাট 4-6 মেরে চলে। হতে পারে রাজনীতি কোন স্ট্র্যাটেজিতে কখন চলছে সেটা বোঝা তো আপনার আমার কম্য না, কিন্তু যেটা মনে হচ্ছে এটা যদি শৃঙ্খলা ভঙ্গ হয় তাহলে শৃঙ্খলা রক্ষার পার্টটা তৃণমূলের প্রায় একটা বড় অংশের নেতাকেই আবার ঝালিয়ে নিতে হবে।
হুমায়ুন কবির তাও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অনেক দায়িত্ব আছে। যদিও বলতে গিয়ে তিনি যা বলেছেন তাতে বলতে আর কিছু বাকি রাখেননি, যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কাজ সামলাতে গিয়ে পুলিশ দেখতে পাচ্ছেন না, বিভিন্ন দিক দেখতে পাচ্ছেন না, দলের সঙ্গে যোগাযোগ রাখতে পাচ্ছেন না, দলের নেতারা তার নাগাল পাচ্ছেন না, আর কি বলতে বাকি রাখলেন। তবে হয়তো সেই জন্যেই তিনি যা বলেছেন সেটাকে একটু রেখে ডেকে বললেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু কিছু কাজ রেখেছেন, এরকম একটা ব্যাপার যে তিনি যে ব্যস্ত, দলে যে তার পরবর্তী নির্বাচনটা তার নেতৃত্বেই যাওয়া উচিত, এই বিষয়গুলো তো তিনি বলেছেন। কারণ তারাও জানেন আলটিমেটলি দলটার যা থাকুক না থাকুক ওই একটা জিনিস আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, এই নামেই তো বৈতরণী পার হয়ে যাচ্ছে প্রত্যেকবার। কিন্তু সৌগত রায় যা বলেছেন সেটা তো সরাসরি ওই মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কাজকর্মের প্রতি অনাস্থা বলেই ধরে নিচ্ছেন বিরোধীরা। পুলিশ মন্ত্রকের দায়িত্বে তো স্বয়ং মুখ্যমন্ত্রী, কিন্তু পুলিশকে যত না তিরস্কার করেছেন সৌগত রায়, তার থেকে অনেক বেশি তিরস্কার করেছেন ওই তৃণমূলের অন্যান্য নেতারা। এবং ইনফ্যাক্ট পুলিশ মন্ত্রী হওয়ার সুবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বহু সময় পুলিশের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন, তাদের সতর্ক করেছেন, কিন্তু তার একটা লেভেল আছে, তার একটা ধরন আছে। কিন্তু বাকিরা কিন্তু আর কোনো কিছু রাগ ঢাক গুড়গুড় কিচ্ছু করছেন না, একদম ওপেন ফায়ার করছেন পুলিশকে। কসবায় ওই কাউন্সিলরের ওপর হামলার চেষ্টার পর ফিরহাদ হাকিম পুলিশকে শাসিয়ে বলেছেন এনাফ ইজ এনাফ। পুরমন্ত্রী তো প্রশ্ন করেছেন পুলিশের ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়। এবার ভেবে দেখুন, শহরের মেয়র যখন এনাফ ইজ এনাফ বলেন, শুনে মনে হয় যাক আইন শৃঙ্খলা নিয়ে আত্মসমালোচনা করার জন্য তো কেউ আছেন, কেউ তো অন্তত ভাবছেন সাধারণ মানুষের কথা। কিন্তু কাজের বেলায় ফিরহাদ হাকিম যেদিন পুলিশকে সতর্ক করেছেন, ঠিক তার দুদিনের মাথায় কসবা থেকে সামান্য দূরে মুকুন্দপুরে এক সোনার দোকানে লুটপাট হয়েছে। বাধা দিতে গেলে ওই দোকানের মালিকের গলায় কোপ মেরেছে দুষ্কৃতীরা। আর ঠিক সেদিনই তৃণমূলের সাংসদ সৌগত রায়ের কথায় নতুন করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার সবকটার ক্ষেত্রেই আলটিমেটলি তো তাহলে ওই যে প্রশ্নটা লুকিয়ে আছে সেটাও উঠতে শুরু করছে, মানে ওঠার সুযোগ করে দিচ্ছেন, দরজা খুলে দিচ্ছেন এই সমস্ত বরিষ্ঠ নেতারা। পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে, আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না, এটা আমাদের ভাবতে হবে। এবার দেখুন, যিনি দায়িত্বে, গোটা বিষয়টা তো তার দিকেই ছোটে। এই কথাগুলোর মানে কি দাঁড়ায়? পুলিশ যদি তার নিজের দায়িত্ব পালন না করে, পুলিশ যদি পারদর্শী না হয়, পুলিশ যদি ওই কোথাও গিয়ে মানে যে জন্যে তাদের নিজেদের নামের সার্থকতা না রাখতে পারে, তাহলে তো যিনি দায়িত্বে রয়েছেন তিনি কোথাও গিয়ে অ্যাকাউন্টেবল হয়ে যান। সৌগত রায় কি হংস মধ্যে বকযথা? দেখুন, সচরাচর নেতারা কিন্তু উপকারীর উপকারটা স্বীকার করেন না, কিন্তু দমদমের তৃণমূল সাংসদ তিনি কি বললেন মানুষের টাকায় পুলিশের মাইনে হয়, অথচ পুলিশ মানুষকে কেন নিরাপত্তা দিতে পারছে না সেটা নিয়ে তিনি প্রশ্ন তুললেন। তিনি অবাক হয়ে যাচ্ছেন, মানে মানুষের কথাটা অন্তত মানুষ যে কিছু করে এটা মনে হলো তাদের মনে পড়েছে আর কি। যাই হোক, কেউ তো বললেন। আজ তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ দুঃখ করে বলেছেন যে তার ওপর হামলার ঘটনার থেকেও নাকি কসবার জমি বিবাদটা এখন তদন্তকারীদের কাছে বড় হয়ে উঠল। অর্থাৎ কেন তাকে খুন করার পরিকল্পনা করা হয়েছিল, কে করেছিল, কোনো বড় মাথা হলে সেটা কে, এই সমস্ত নিয়ে মাথা নাগামি এগুলোকে না খুঁজে পুলিশ নাকি কসবার অপরাধের ইতিহাস নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। মানে সোজা বাংলায় তদন্ত ঠিকঠাক হচ্ছে না বলে শাসক নেতারই সন্দেহ হচ্ছে। আচ্ছা, এটা কি প্রশাসনের প্রতি শাসক দলের অসন্তোষ, নাকি হিসেব কষেই প্রশাসনকে দুষছেন একজন, দুজন, তিনজন শাসক নেতা, যাতে মানুষের রাগটা গলে জল হয়ে যায়? বা মানুষ বলার আগেই দেখেন, আরে আমরা যেগুলো বলবো সেগুলো তো নেতারা বলছেন, ও নেতারা যখন বলছেন
এদের তো আমরা সেই জন্যই পাঠিয়েছি। তা ওরা যখন বলে দিয়েছেন তখন তো আর কোনো কথাই নেই, আমাদের আর কষ্ট করে বলতে হলো না, মানুষ নিশ্চিন্ত হয়ে গেল। ব্যাপারটা কি এরকমই মনে হচ্ছে জানেন তো? কারণ আগের জিনিসগুলো একটু খেয়াল করে দেখুন। আগে যখন ওই ধরুন বেসরকারি স্কুলের বাইরে বা ওই ধরুন বেসরকারি হাসপাতালে প্রবল বিল, এসব নিয়ে মানুষ একসময় প্রচণ্ড রেগে যাচ্ছিল, তখন তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে অন্যান্য সব নেতাই তো স্কুল আর হাসপাতালগুলোর বিরুদ্ধে সবার আগে সরব হয়েছিলেন এবং অন্য সবার থেকে বেশি সরব হয়েছিলেন, বিরোধীর থেকেও বেশি সরব হয়েছিলেন। ব্যাস মানুষের আর কিছু বলার ছিল না, বলে ফেলেছেন তো। স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন, শাসক দলের নেতারা বলছেন, মন্ত্রীরা বলছেন, 2-4টে হামলা টামলা হলো, শেষ, তারপর গল্প শেষ। মানুষের রাগটাও ক্ষেত্রে বেরিয়ে গেল। বিল টিল যা হওয়ার সেগুলো হচ্ছে কিন্তু, বা এই ধরুন বেসরকারি স্কুলগুলোর মাইনে যেরকম বাড়া সেগুলো কিন্তু বাড়ছে, কিন্তু মানুষের মনে তখন যতটা অনেকটা জমলে তারপর তো বিস্ফোরণ হয়, তো সেটা জমার আগেই সেই খরচ হয়ে গেছে। সেগুলোকে বড় রাস্তা দিয়ে বার করে দিয়েছে শাসক দলের নেতা নেত্রীরা। এবার নতুন করে আবার জমতে অনেক দিন, তার আগেই হয়তো আবার যখনই দেখবে ওই সেফটি ভাল্ব থাকে না, যে কোথাও মনে হচ্ছে চাপটা বাড়ছে, খুলে বাষ্পটা বার করে দেবে, হবে। এটাই তো সিস্টেম। গত কয়েক বছরের ঘটনা পরম্পরা দেখুন, সব থেকে বেশি সমালোচনা কী নিয়ে হয়েছে, কোন প্রশ্নের মুখে সবচেয়ে বেশি জিনিসটা পড়েছে, কোন জিনিসটা? গত কয়েক বছরে সরকারের সবচেয়ে অস্বস্তির জায়গা কিন্তু আইন শৃঙ্খলার পুলিশ, আদালত হোক বা বিরোধীদের তোপ, বারবার পুলিশের ভূমিকা সেটা কিন্তু আতশ কাচের তলায় এসছে। এমনকি জনমানসেও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে একটা বিরাট প্রশ্ন রয়েছে, দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে, যার প্রভাব কিন্তু মাঝে মধ্যেই দেখা যাচ্ছে। এই মাঝে মধ্যে পুলিশের ক্ষেত্রগুলো এমন হয়ে দাঁড়াচ্ছে না, মানুষজন পুলিশের ওপর উল্টে চড়া হচ্ছে। এটাও তো আমরা দেখলাম যে সমীহ, যে ভরসা, সেই জায়গাটা নড়বড়ে হয়ে দাঁড়িয়েছে এবং পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এই আমলে প্রথমবার একজন পুলিশ কমিশনারকে দেখলাম সরিয়ে দেওয়া হলো প্রায়। তাহলে দেখুন, ফিরহাদ হাকিম থেকে শুরু করে সৌগত রায় সবাই কি হিসেব কষেই পুলিশের সমালোচনা করছেন, যাতে সমালোচনার জমে থাকা বাষ্পটা তাদের কথার মধ্যে দিয়েই বেরিয়ে যায়। মোটিভ চেঞ্জ হচ্ছে না হওয়ানো হচ্ছে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। আসল যে ঘটনা সেটাকে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? কারোর কি আঙুলি হেলনে এই ইস্যুটাকে খুঁচিয়ে তোলার চেষ্টা হচ্ছে যাতে ওই ঘটনাটা ডাইলুট হয়ে যায়? এটা ঠিকই যে এই বাইরের থেকে লোক এসে মুঙ্গেরের পিস্তল দিয়ে গুলি করবে, এটা একটা পুলিশের ব্যর্থতা আছে। সেটা ফিরহাদ হাকিম আমাদের মেয়র পরিষ্কার বলেছেন, মুখ্যমন্ত্রী বলছেন বেআইনি অস্ত্র সব ধরো, তা সত্ত্বেও কেন পারছেন? ব্যর্থতা। ঘোমটার নিচে খ্যামটা নাচন হয় না। ওনাকে স্পষ্ট করে বলতে বলুন যে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী অপদার্থ। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পুলিশটাকে এইভাবে একটা হ্যান্ডিক্যাপ পুলিশে পরিণত করেছেন, একটা অপঙ্গ পুলিশে পরিণত করেছেন। তৃণমূলের নেতা মন্ত্রীরাও পুলিশের ব্যর্থতা, ইন্টেলিজেন্সের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছেন। হয়তো ঘুরিয়ে এই গোটাটা স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রীর ব্যর্থতা হিসেবেই তারা দেখাতে চাইছেন, কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা এইটুকু জানি যে নেতা মন্ত্রীদের এই বাচ্চা ভোলানো জিনিসটা পশ্চিমবাংলায় চলা উচিত নয়। ফিরহাদ হাকিম যা বলেছেন, সৌগত রায় যা বলেছেন, তারা সিনিয়র এবং অভিজ্ঞ, ফলে তাদের কথা গুরুত্ব দিয়ে নিশ্চয়ই পুলিশ প্রশাসন বিবেচনা করে দেখবে। পুলিশ হাতে থাকলে কি হয় আর পুলিশ হাতে না থাকলে কি হয়, এটার আদর্শ উদাহরণ কিন্তু উদ্ধব ঠাকরে। বালা সাহেবের ছেলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু পুলিশ ছিল এসিপির হাতে। উদ্ধব জানতেই পারলেন না কখন তার দলের বিক্ষুব্ধ বিধায়কদের ওই চুপিসারে আসামে সরিয়ে নিয়ে গেলেন দেবেন্দ্র ফডনবিস। সরকার পড়ে যাওয়ার পর উদ্ধব বুঝতে পারলেন আসলে তিনি ঘুমোচ্ছিলেন, আর তার ফল এখন একনাথ শিন্ডে তিনি মুখ্যমন্ত্রী, দেবেন্দ্র ফডনবিস উপমুখ্যমন্ত্রী। পুলিশ কিন্তু ফডনবিসের হাতেই। এবং মজার ব্যাপার হচ্ছে, দেখুন 2015-এ ফডনবিস মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এখন 2024, গত 9 বছর ধরে মহারাষ্ট্র পুলিশের নিয়ন্ত্রণটা কিন্তু ওই দেবেন্দ্র ফডনবিসের হাতেই। এমনকি যে ক বছর মাঝখানে ওই মহাআঘাড়ী জোট সরকারে ছিল, তখনও কিন্তু পুলিশ গোপনে দেবেন্দ্র ফডনবিসের নিয়ন্ত্রণেই ছিল। তাই বিধায়কদের
পালানোর খবরটুকুও উদ্ধব ঠাকরের কানে পৌঁছয়নি। এটা বললাম কেন, একটা ছবি প্রায় ওই বললাম বিভিন্ন ছবির মধ্যে বিভিন্ন ছবি উঠে আসছে। মহারাষ্ট্রের মধ্যেও বাংলার একটা ছবি কিন্তু দেখতে পাচ্ছি, জানেন তো। পশ্চিমবঙ্গে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকেও তো এই একই কারণে শাসক দলের একাংশ একটু সন্দেহের চোখে দেখেন। পুলিশের নিচু তলার একাংশ যে তার সঙ্গে যোগাযোগ রাখেন, সেটা তো শুভেন্দু প্রকাশ্যেই সগর্বে ঘোষণা করেন। যেখানে পারেন সেখানে বলেন আমার লোক আছে, ও আমি জানতে পেরেছি, ভেতর থেকে জানতে পেরেছি। এবার যত বলেন তত শাসক দলের ভেতরে সংশয় তৈরি হয়। হয়তো এইটা তাদের মনে কোথাও গিয়ে খুঁজখুঁজ করে, তার মানে দেবেন্দ্র হয়ে ওঠার একটা গুণ নিশ্চয়ই শুভেন্দুর মধ্যে রয়েছে। বাকিটার ট্রেনিং নিতেই কি শুভেন্দু মহারাষ্ট্রে গেছেন? বাংলার বিরোধী দল নেতা কিন্তু এখন মহারাষ্ট্রে চুটিয়ে ভোট প্রচার করছেন। কাল দেখলাম নাকে রসকলি কাটা শুভেন্দু অধিকারীকে গেরুয়া পাগড়ি পরিয়ে সম্মানিত করা হচ্ছে। ওই পুনে, জাভেরি বাজার এই এলাকাগুলোতে প্রচুর পরিমাণ বাঙালি পরিযায়ী শ্রমিক থাকে। হয়তো তাদেরই নিশানা করতে ওই বাংলার বিরোধী দল নেতা ওখানে গেছেন। কিন্তু একটা জিনিস মনে হচ্ছে জানেন তো, প্রচারের পাশাপাশি তলায় তলায় দেবেন্দ্রর কাছে পুলিশ ট্রেনিংটাও সম্পূর্ণ করে নিচ্ছেন না তো শুভেন্দু। হাজারো এক্সপিরিয়েন্সড ওয়ান তো, এবং সেটা মানে কার্যকরভাবে সেটাকে কাজে লাগিয়েছেন। হ্যাঁ, দেবেন্দ্র ফডনবিসকে উড়িয়ে দেওয়া যাবে না এ ব্যাপারে, পায়োনিয়ার। এই কথাটা যদি ওঠে তাহলে কিন্তু আরেকটা কথা উঠবে। বছর দুয়েক আগে বাংলায় ওই শিন্ডে মডেল হবে বলে একটা প্রচার খুব চারপাশে ছড়িয়েছিল। শুভেন্দু তিনি যদি দেবেন্দ্র ফডনবিস হয়ে যান তাহলে একনাথ শিন্ডেটা কী হবেন বলুন তো? দেখুন, প্রশ্নটা 2 বছরের বাসি, কিন্তু হুমায়ুন কবির আবার টাটকা করে দিয়েছেন। এমনিতে তিনি বেফাস বলেন, তাই তাকে দিয়ে কিছু বলিয়ে দেওয়ার সুবিধাও রয়েছে। হোক না, মানে সে হলো কি হলো না, কি এলো গেল, বলে তো দিল, একবার তো ভাবনাটা চাউর করে দেওয়া গেল। এবার এখন চলবে, এবং যত চলবে হাওয়ায় আগুন বাড়বে না নিভবে সে তো পরের কথা, কিন্তু চলবে তো, লোকের মুখে মুখে মনে মনে থাকবে তো, ঢুকবে তো খানিকটা হলেও। তাই কথায় বলে না, আস্থাভাজন তো দূরের কথা, রাজনীতিতে ডান হাতের ক্ষমতা বাম হাতকে দিতে নেই। পুলিশ বেহাত হলে কী হতে পারে সেই সম্ভাবনার কথা তো শুনিয়ে দিলাম। এবার সেই জন্য কোথাও গিয়ে পুলিশ সব সময় কুক্ষিগত করে রাখার চেষ্টা থাকে কিনা, কেউ রাখে কিনা, আবার কেউ আরেকজনের হাতে কুক্ষিগত করার কথা বলে কিনা, এসবই আপনারা বুঝতে পারছেন। এবার পুলিশ হাতে থাকলে কি হয় সেটাও তো ভেবে দেখার কথা। এখানেও ওই মহারাষ্ট্র মডেল, মহারাষ্ট্রের গল্পই টেনে আনতে হবে। মানে যেহেতু সামনে নির্বাচন, হাতে গরম একটা ব্যাপার, তো আপনাদের বুঝিয়ে দেওয়াটা সুবিধে। একনাথ শিন্ডে কাণ্ডের কয়েক মাস আগের গল্প। মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিংকে সাসপেন্ড করেছিল মহাআঘাড়ী সরকার। পরমবীর সিং তখন পাল্টা অভিযোগ করেছিলেন যে এনসিপির স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ পুলিশকে দিয়ে তোলাবাজি করান। বছরে 100 কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে নাকি মুম্বাই পুলিশকে। পরে আর্থিক তছরূপের মামলায় ওই অনিল দেশমুখকে ইডি কিন্তু গ্রেফতারও করেছিল। তাহলে কি পুলিশ হাতে থাকলে তোলাবাজির কাজটাও করিয়ে নেওয়া যায়? দেখুন, এই প্রশ্নটা উঠছে তার কারণ আইপিএস অফিসার, মুম্বাইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার, তিনি অভিযোগ করেছেন, যে কেউ না। হ্যাঁ, অগ্রাহ্য করার কিন্তু চট করে উপায় নেই। এবার এটা শুনলে আমি জানি নিশ্চিতভাবেই বিরোধীরা যে কথাটা বারবার বলেন সেই প্রশ্নটাই উঠবে, বাংলার পুলিশকে দিয়েও কি এরকম কিছু করানো টার্গেট দেয়নি শাসক দল? এবার বাংলার বিরোধী দলগুলো তারা খুব সুনির্দিষ্ট করে অভিযোগ করে যে পশ্চিমবঙ্গ পুলিশ শাসক দলের পক্ষে ভোট করায়। তালডাংরায় ভোট প্রচারে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তো উর্দি থেকে অশোক স্তম্ভ খোলার পরামর্শ পর্যন্ত দিয়েছিলেন পুলিশকে। পুলিশ কি করবে বলুন তো? তাদের না ঘড়কা না ঘাটকা করে দিচ্ছে লোকজন। এত প্রশ্ন পুলিশের ওপর, তো মানে মোটামুটি সাধারণ মানুষের যে ভরসাটা সেটাই নড়বড়ে করে দিচ্ছেন রাজনৈতিক দলের লোকজন। তারা কি ইচ্ছে করেই করছেন? সাধারণ মানুষ পুলিশের ওপর যদি কোনো ক্ষেত্রে ভরসা হারান তাহলে রাজনৈতিক দলগুলোর কি একটু সুবিধা হয়? দেখুন,
এর মাঝখানে পড়ে পুলিশ যা যা করছে তাতে সেই ভরসা তো আরও তলা নিতে যাচ্ছে। এই যে পুলিশ, আপনি ভাবতেই পারেন যে এই সব করে আর কি কাজ নেই, পুলিশ হল্লা পার্টির কাজ করছে। এই হল্লা পার্টি হাতই তাড়ায় না, ওটা বন দফতরের দায়িত্ব। এই হল্লা পার্টির কাজ হচ্ছে কণ্ঠস্বর চাপা দেওয়া। কার কণ্ঠস্বর? বিচারাধীন বন্দির কণ্ঠস্বর। তিলোত্তমার ধর্ষণ আর খুনকাণ্ডে সিবিআই চার্জশিটে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে আদালতে তোলার সময় আজ দেখলাম লাগাতার হর্ন বাজিয়ে গেল পুলিশ। আর সেই সঙ্গে বাঁশির সঙ্গে যেরকম তবলা সঙ্গত করে না, এখানেও সেই বেশ কয়েকজন পুলিশ ওই নিজেদের গাড়ির গায়ে টানা চাপড় মেরে শব্দ করে করে প্রবল শব্দে সঙ্গত করে গেল। শব্দ শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? পথের কাটা উপন্যাসে ব্যোমকেশ বক্সিকে প্রশ্নটা করেছিল সঙ্গী অজিত বন্দ্যোপাধ্যায়, আর তার থেকেই ব্যোমকেশ সিরিয়ালের ওই কন্ট্রাক্ট কিলিং রহস্যের সমাধানটা বের হয়ে এসেছিল। দেখুন, এখানে কোন শব্দ ঢাকতে পুলিশ শব্দ করছে সেটা নিয়ে কোনো রহস্য নেই, এবং গত কয়েকদিন ধরে এই শব্দ ঢাকার জন্য লাগাতার এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে পুলিশ, সেটাও তো দেখছি। রোজ নতুন নতুন স্ট্র্যাটেজি, মানে যাতে চট করে কেউ ধরে না ফেলতে পারে আজকে কি হবে আর কি। পুরোটাই মনে হচ্ছে যে একদম ওই গলাটা যাতে কেউ শুনতে না পায়। গত কয়েকদিন ধরে এই সঞ্জয় লাগাতার দাবি করেছেন যে তাকে ফাঁসানো হয়েছে, বড় বড় পুলিশ কর্তার নাম করে অভিযোগগুলো করেছে। এবার এই কথাগুলো পুলিশ কি করে অ্যালাউ করে বলুন? নিজেদের গায়ে কালি কি কেউ মাখতে চায়? আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি, সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমারই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এ করেছে। 12ই নভেম্বর সঞ্জয়ের জন্য কালো কাঁচে ঢাকা বিশেষ গাড়ির বন্দোবস্ত করেছিল পুলিশ, কিন্তু চোখ বেঁধে কি মুখ বন্ধ করা যায়? 13ই নভেম্বর সঞ্জয় ফ্লাইং কিস ছোড়ে, তাতেই বোধহয় জেঠামশাইরা খেপে গেছেন। কণ্ঠস্বর চাপা দেওয়ার পুরনো কৌশলে ফিরে গেছেন তারা। ভাবছেন তো পুরনো কৌশল মানে? ঠিক 10 বছর আগে এভাবেই তো কুণাল ঘোষের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা হতো। সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন এই তখনকার তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। সেই সময় তার প্রিজন ভ্যানে চাপড় মেরে শব্দ করতো পুলিশ, কখনো টেনে হিঁচড়ে জোর করে গাড়িতে তোলা হতো। তখন কুণাল ঘোষ যে অভিযোগ করতেন, এখন অবশ্য তা আর করেন না। এখন কঠিন পিচে শাসক দলের উইকেট টিকিয়ে রাখতে একদম দ্রাবিড়ের মতো বুক চিতিয়ে ব্যাটিং করেন তিনি। নিজেকে প্রমাণ করতে পেরেছেন, এটা তো ঘটনা, এবং সেই জন্যই নিজের পদ ফিরে পেয়েছেন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ। পিছলে গিয়েও সেই পদে ফিরে আসাটা কিন্তু চারটিখানি কথা না, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি যেভাবে মানে ছিটকে গেছেন, পিছলে গেছেন, আবার ফিরে এসছেন, নিজে প্রমাণ করে দিয়েছেন এই বাংলায় যদি কামব্যাক কিং কেউ থাকেন সেটা হয়তো তিনি। কিন্তু তিনি কিন্তু সেই অতীতকে কখনো ভোলেন না, ভুলে যেতে চান না, এবং কেউ ভুলে যাক সেটাও চান না। তাই দুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের আত্মহত্যার চেষ্টার খবরটা সে যে তিনি তখন করেছিলেন, সেই খবরটাই মানে 10 বছর আগের ঘটনাটাকে ফের জীবন্ত করে পোস্ট করেছেন। এইবার তিনি কি বলবেন? তাকে যে ট্রিটমেন্ট দিত পুলিশ, সঞ্জয় রায়কেও সেই ট্রিটমেন্ট দিচ্ছে। এতে কি সঞ্জয় রায়ের আরেকটু স্ট্যাটাস বৃদ্ধি হলো, উঁচুতে উঠলো, নাকি তাতে আবার কুণাল ঘোষের গজক্ষয় হলো, মানে কুণাল ঘোষের সিংহাসনটা নেমে এলো? দেখুন, কুণাল ঘোষ সেদিন যে অভিযোগগুলো করতেন সেগুলো কি মিথ্যে? এই প্রশ্নের মুখে তাকে বারবার পড়তে হয়েছে। আজ থেকে আবার নতুন প্রশ্নের মুখে পড়তে হবে। তিনি যদি সেই সময় সত্যি কথা বলে থাকেন তাহলে সঞ্জয়কেও সত্যবাদী বলতে হবে, কারণ পুলিশ দুজনকে একই দাওয়াই দিচ্ছে, একই ট্রিটমেন্ট। আর যদি সঞ্জয় মিথ্যাবাদী হন তাহলে তিনিও তাহলে সেই সময় মিথ্যে কথা বলেছিলেন সেটা বলতে হবে। তাহলে তো আত্মহত্যার চেষ্টা নিয়ে পোস্ট করার কোনো মানেই হয় না, বুঝতে পারছেন?
সিচুয়েশনটা কীরকম, একদম catch-22 সিচুয়েশন। আমাদের যেটা ভাল লাগছে না, কুণাল ঘোষ এই প্রশ্নটা গ্রহণ করেছেন এবং উত্তর দিয়েছেন। আগে কুণাল ঘোষের বক্তব্য শুনতে দেয়া হতো না। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদার প্রধান উপভোক্তা বলার পর কুণাল ঘোষের ক্ষেত্রেও পুলিশ শিয়াল সেজে হুক্কা হওয়া করেছিল। এখন সঞ্জয়ের বক্তব্য শুনতে দেওয়া হচ্ছে, সঞ্জয় কি বলতে চায় সেটা কাউকে শুনতে দেওয়া যাবে না, আটকাতেই হবে যেন তেন প্রকারের না। তুলনায় নিশ্চয়ই যাব না। আমি বলছি মুখপাত্র কি দেখতে পাচ্ছেন যে মুখপাত্র যখন বলতেন সবচাইতে বড় বেনিফিশিয়ারি চিটফান্ড কাণ্ডের মমতা ব্যানার্জি, তখন পুলিশ যেভাবে গাড়িকে বাজাতো, এখন সঞ্জয় রায় তার কথা যাতে শুনতে না পারে ঠিক তেমন করেই গাড়ি বাজাচ্ছে। কিন্তু আমি এটা খুব স্পষ্টভাবে বলবো, এক ব্যক্তি যখন নিজে জানে যে আমি ধর্ষণ এবং খুন করেছি এবং আমার ফাঁসির নিশ্চিত, তখন কেউ বা কারা যদি তাকে বলে থাকে তুমি এখন জলটা ঘোলা করো, তুমি যত ঘোলা করবে তুমি এটা থেকে, এই ফাঁসিটা থেকে তুমি বাঁচতে পারবে, তো এই ধরনের কোনো বুদ্ধিতে সে একটা কিছু বলার চেষ্টা করছে, আর অন্য পক্ষ সেই বিভ্রান্তিটা ব্লক করার চেষ্টা করেছে। ধর্ষণ করে খুন করেছে একজন ডাক্তারকে, তাকে পাবলিসিটি দিতে হবে। দ্যাট বাস্টার্ড যে কি বলছে, বলবে কোনো ক্রিমিনাল হ্যাঁ আমি করিনি, তার জন্যে পুলিশ কমিশনার থেকে এক্স পুলিশ করে সবাইকার চরিত্র হনন করতে হবে। কি বললো না বললো কি আছে, এটা কীট, নোংরা, কোনো কণ্ঠরোধ না, বিরোধীরা বলুন ওদের ছবি নিয়ে মিছিল করতে, সঞ্জয় রায়ের মুক্তি চাই বলে মিছিল করতে বলুন। সঞ্জয় রায়ের বিরুদ্ধে জল ঘোলা করার অভিযোগ করেছেন কুণাল ঘোষ, আর ফিরহাদ হাকিম প্রশ্ন তুলেছেন যে খুন ধর্ষণের আসামিকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে। 10 বছর আগে কুণাল ঘোষকে নিয়েও তো একই প্রশ্ন উঠত, জানতে চাওয়া হতো যে এক দুর্নীতিতে অভিযুক্ত কি বললেন, তার কি মূল্য। সেদিন সঞ্জয়ের জায়গায় ছিলেন কুণাল ঘোষ, আর কুণাল যা করছেন সেই কাজটা করতেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, যার জন্য আজও তাকে ক্ষমা করতে পারেন না কুণাল ঘোষ। এভাবে যদি চাকা ঘুরতে থাকে তাহলে 10 বছর পর 2034-এ যে কি হবে না ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছি, জানেন তো। কিন্তু কুণাল ঘোষ 2036 নিয়ে ভবিষ্যৎবাণী করে বসে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। কয়েকদিন আগে অভিষেককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বলেছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী, এবং যতদিন তৃণমূলে থাকবেন অভিষেকই তার নেতা থাকবেন। সেই অভিষেক অনুগামী কুণাল ঘোষকে সার্টিফিকেট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ অনুগামী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। থ্রেট কালচারে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের 200 জন ছাত্র নেতাকে বাঁচাতে কুণাল ঘোষ আর তিনি নাকি একসঙ্গে চেষ্টা চালিয়েছেন, এটাই দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সঙ্গে প্রশ্ন তুলেছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্য কি করেছেন। একদম সহবচিত ঢঙে এই প্রশ্নগুলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন তুলেছেন, সবার আগে সবার কানে খট করে বেজেছে, আরে তিনি তো হাত ধরে ফেললেন কুণাল ঘোষের। কি করে হলো এটা? কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন কার আশীর্বাদ রয়েছে ত্রিরাঙ্কুরের মাথায়। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন এই প্রশ্নটা তুলছেন তখন দেখুন গুরুত্ব দিতে হবে, কারণ রাজনীতির চালু ধারণাটাই হচ্ছে কল্যাণ তিনি অ্যাকচুয়ালি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ। ডায়মন্ড হারবার মডেল, পুরভোটে প্রার্থী বিতর্ক, নবীন প্রবীণ দ্বন্দ্ব, প্রত্যেকটা ক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন সব মন্তব্য করেছিলেন যা অনেকেরই মনে হচ্ছিল সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করার মতো বিষয়। কল্যাণ সরাসরি বলেও ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে তিনি নেতা বলে মানেনি না। এবার তখন তার বিরুদ্ধে কিন্তু পাল্টা তোপ দেখেছিলেন কুণাল ঘোষ, কারণ কুণাল ঘোষ তো শুনলেন বলেই দিয়েছেন যে যতদিন তৃণমূলে থাকবেন ততদিন অভিষেকই তার নেতা থাকবেন। এবার সেই কল্যাণ যদি প্রশ্ন তোলেন যে ত্রিরাঙ্কুর ভট্টাচার্যের মাথায় কার আশীর্বাদ রয়েছে, তাহলে এই প্রশ্নটাকে মোটামুটি ধরে নিতে পারেন যে এটা ঠিক আছে, তিনি যে লাইনে খেলেন সেই লাইনেই ব্যাপারটা যাচ্ছে, এটা একটা স্পষ্ট স্টেটমেন্ট। কিন্তু যখন তিনি তার সঙ্গে যে ওই বিষয়টাকে জুড়ে দেন যে তিনি এবং কুণাল ঘোষ একসাথে লড়েছেন, তখনই তো পুরো জিনিসটা গুলিয়ে যায়। ফলে ঠিক কোনটা কারণ, এর পেছনে কি অঙ্ক রয়েছে, বা পুরোটা এরকম গুলিয়ে দেওয়ারই অঙ্ক কি না, সেটা নিয়ে খুব একটা জটিল পরিস্থিতি, বুঝলেন তো। কিন্তু একটা
আরেকটা জিনিস বিরোধীরা বলছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি পক্ষান্তরে স্বীকার করে নিয়েছেন যে থ্রেট কালচার বলে জিনিসটা রয়েছে। দুদে উকিল এত বড় ভুল করলেন নাকি এই বিষয়টাকেও অন্যভাবে দেখা প্রয়োজন রয়েছে? বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে পরিত্যাগ করার কথাটা সেটা তো আমরা শুনেছি, এক্ষেত্রেও সেরকম কিছু হলো কি? শুধু তৃণমূল ছাত্র পরিষদের যত ছেলে আছে প্রায় 200 থেকে 250 ছেলেকে থ্রেট কালচার দিয়ে আজকে তাদের মেডিকেল কলেজ থেকে এক্সপেল করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। টিএমসিপি ছেলেরা কি করে সাসপেন্ড করে এক্সপেল করে রাখে আমিও দেখব। আমি তো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আছে, তাকে তো কোথাও দেখলাম না এদের পাশে এসে দাঁড়াতে। সরি টু সে, কি তিরাঙ্কুর না কি নাম, কার আশীর্বাদের মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে? যে মোরগ লড়াই চলছে, তো কল্যাণবাবু হচ্ছে তৃণমূল কংগ্রেসের পুরনো নেতাদের লবির লোক, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, আর তৃণাঙ্কুর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক। তখন তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এরকম লবি আছে, সেই লবির লড়াই চলছে, কে কাকে নামিয়ে মাল তোলার পয়সা তোলার অধিকারটা পাবে। সেদিকে কুণাল ঘোষ খেয়াল রেখেছে, কুণাল ঘোষ লক্ষ্য রাখছে, কুণাল আর আমার কম্বিনেশন সব করছিলাম। আবার পাশাপাশি ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গেও আমার যোগাযোগ হয়েছে, তার কিছু কম্পালশন ছিল, আমাকে জানিয়েছে, আমার দলের কেউ জানতে চাইলে আমি সেগুলি জানাবো। তিনি স্পষ্ট করে দিলেন যে যারা থ্রেট সিন্ডিকেটের অংশীদার তারা তৃণমূল ছাত্র পরিষদ, অর্থাৎ থ্রেট সিন্ডিকেটের পাশে দাঁড়ানো এইটা তৃণমূলের পক্ষে জরুরি ছিল। কল্যাণ ব্যানার্জিরা দাঁড়াচ্ছেন, দলের সবাই কেন ঠিক মতো করে দাঁড়াতে পারছেন না, এটা হচ্ছে ওর অভিমান। একটা গল্প বলি আপনাদের। এক রাজা তার ঘরের সামনে এক নতুন সেপাই নিয়োগ করলেন। ডিউটি কি না, রাত জেগে সে পাহারা দেবে। এবার প্রথম দিন রাজার দরজায় সারা রাত সে ডিউটি করেছে। এবার সকালবেলা যখন রাজামশাই ঘর থেকে বের হয়েছেন, হঠাৎ সেই দ্বাররক্ষী চিৎকার করে উঠল, রাজামশাই আজ কিন্তু আপনি দক্ষিণ দিকের স্নান ঘরে যাবেন না, বিপদ হতে পারে। এবার রাজা খানিকটা বিরক্ত হয়েছেন, বললেন থামো হে, আমি যা করার আমি করব। কিন্তু মনের মধ্যে এরকম একটা বেরোনোর মুখে কেউ কিছু বললে দেখবেন মনের মধ্যে খটকা লাগে, তো রাজারও লেগেছে। তো তিনি শেষ অবধি ওই দক্ষিণ দিকে স্নান ঘরে গেলেন না, অন্য দিকে গেলেন। আর সেদিনই দক্ষিণ দিকে স্নান ঘরের ছাদটা ভেঙে পড়ল। এবার পরের দিন সকাল হতে রাজা যখন আবার ঘর থেকে বেরোচ্ছেন, রাজামশাই শিকারে যাওয়ার কথা, সেপাইটা হঠাৎ বলে উঠল, রাজামশাই আজ কিন্তু আপনি ভুলেও শিকারে যাবেন না। এবার কিন্তু রাজামশাই মন দিয়ে শুনলেন, জানেন তো শিকারে যাওয়ার কথা ছিল কিন্তু গেলেন না। আর সেদিন বিকেলেই খবর এলো শিকারে গিয়ে বাঘের হামলায় প্রাণ গেছে সেনাপতির। রাজার বদলে তিনি গেছিলেন, প্রাণ দিয়েছেন। এবার রাজা তো চমকে উঠলেন, আরে এ তো সব জানতে পারে, আগাম জানতে পারে, ভবিষ্যৎ দেখতে পারে নাকি। সিপাহীকে ডেকে পাঠালেন, বলেন শোনো হে, তুমি যে আগাম সব কিছু বলে দিচ্ছ, ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে কীভাবে বলছো বলো তো। সেপাইটা তখন সে গর্বিতভাবে বলল আর কি, রাজামশাই আমি ঘুমোলেই না স্বপ্ন দেখি, আর স্বপ্নে যেগুলো দেখি সেগুলো পরের দিন সত্যি সত্যি ঘটে। ব্যাস, তার এই কথা শুনে তো চারিদিকে ধন্য ধন্য রব, একদম আগাম সব কিছু বলে রাজার প্রাণ বাঁচাচ্ছে। সবাই ধরে নিয়েছিল যে এত বড় একটা কাজ করেছে, নিশ্চয়ই রাজামশাই একে প্রচুর ইনাম টিনাম দেবেন আর কি। হলো কিন্তু ঠিক তার উল্টো। রাজামশাই ওই সেপাইকে শাস্তি দিলেন। ভাবছেন তো, আগাম সব কিছু বলে দিয়ে এইভাবে প্রাণ বাঁচিয়ে কেন চাকরি গেল সেপাইয়ের? কারণ সেপাইয়ের কাজ ছিল সারা রাত জেগে রাজাকে পাহারা দেওয়ার। সেপাই সেটা না করে ঘুমোতো আর স্বপ্ন দেখত, নিজের কর্তব্যে গাফিলতি করেছিল, আর সেই জন্যেই রাজামশাই তাকে শাস্তি দিয়েছিলেন। দেখুন, তার মানে বুঝতে পারছেন সবসময় সত্যিটা খাঁটি হলেও বলাটা রিস্কি আছে। কার সামনে বলছেন, কোন পরিস্থিতিতে বলছেন। এই যে ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, তৃণমূল বিধায়ক, তিনি বলেছেন টাকা ছিল বলে তিনি এমএলএ হয়েছেন, ভোটে লড়তে গেলে অনেক টাকা লাগে। সেটা তো অপরূপা পোদ্দারও বলেছিলেন, তার টাকা নেই বলে তাকে দল টিকিট দেয়নি। আর মানগোবিন্দও বললেন, মানে তার টাকা আছে বলেই তিনি টিকিট পেয়েছেন। দেখুন, রাজনীতিতে এমনিতেই গৌরী সেনদের কোনো অভাব নেই, সেটা তো আমরা জানি। টাকার পাহাড় তো আমরা দেখে ফেলেছি, গোটা বাংলা দেখে ফেলেছে। তাই বলে
এত বড় সত্যি কথা এরকমভাবে মুখের ওপর কেউ বলে? ভাবুন তো, স্ট্যান্ডিং এমএলএ কি স্ট্যান্ডিং সেপাইটার মতোই শাস্তি পাবেন? দিতে পারেন, কিন্তু এই সমস্ত কথা কেউ সবসময় ফাঁস করে দেয় নাকি? হ্যাঁ, সত্যি কথা বলতে কি, এই সমস্ত কথা মানে এগুলো তো অনেকটা খেলার মাঠে ফুলটস বলের মতো। এগুলো যদি একবার পেয়ে যায়, ময়দানে তো বিরোধীরাও রয়েছে সিক্সার মারার জন্য, 6 মারার জন্যে। সত্যি বললেন কি না জানি না, দেখুন, কিন্তু তৃণমূলের যে অস্বস্তি বাড়ালেন এই এমএলএ, এটা কিন্তু কনফার্ম। ঘোড়া কেনা বেচা রাজনীতিতে নতুন নয়, ভোটে লড়তে টাকা লাগে। টাকার অভাবে ভোটে লড়েন না অর্থমন্ত্রীও। টিকিট না পেয়ে টাকার অভাব বলেছিলেন অপরূপা পোদ্দারও। যেটা বলেছি যে আমার আর্থিক অবস্থা ঠিক নেই তাই আমি ভোটে দাঁড়াইনি, আমি যেটা বলেছি যে আমার আর্থিক অবস্থা ঠিক নেই তাই আমি ভোটে দাঁড়াইনি। কিন্তু সে টাকা তো ভোটে লড়ার টাকা, ভোটে দাঁড়াতেও টাকা লাগে। মুখ ফসকে একই বললেন ভাতারের বিধায়ক। ভাতারের তৃণমূল বিধায়ক মান গোবিন্দ অধিকারী বনাম ব্লকের সহ সভাপতি অশোক হাজরা, দুজনের নাকি বেজায় ঝামেলা। এবার সেই ঝামেলা নিয়ে বলতে গিয়ে দলেরই ঝামেলা বাড়ালেন মান গোবিন্দ অধিকারী। অনেকে আমাকে গাল দিয়েছে যে আমি এই হয়েছে, অমুক হয়েছে, টাকা এমএলএ হয়েছি। আরে সে আমার আজকে আমাকে টাকা দিয়েছে, আমি এমএলএ হয়েছি, তো ক্ষতি কি আছে? ক্ষতি কি আছে? তিনি বলেছেন সত্যি বলেছেন নাকি মুখ ফসকে বেরিয়ে গেছে? বলতে চেয়েছিলেন অন্য কিছু। বিরোধীরা এত শত বুঝতে নারাজ, এমন চান্স মিস করা যায়? টাকা খরচ করলে বিধায়ক হওয়া যায়, তৃণমূল কংগ্রেস শিখিয়েছে। কারণ তৃণমূল কংগ্রেসই হচ্ছে যে একমাত্র দল যে দলের বিধায়ক, মন্ত্রী এবং তার বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়েছে। এমএলএ হওয়ার মানে হচ্ছে এবার মেরে লে, অর্থাৎ মেরে খা। তাই জন্য টাকা দিয়েছে, ইনভেস্টমেন্ট হয়েছে, ইনভেস্টমেন্টের পয়সা তুলতে হবে, তাই মেরে লে করতে হবে। এমএলএ এলেবেলে নেতা তো নন। সরকার কি তদন্ত করবে? নিয়োগ দুর্নীতিতে রেড চার্ট ছিল, টিকিট পেতেও নাকি রেড চার্ট আছে। সিপিআইএম এর নিশানায় খানিকটা হলেও বেকায়দায় শাসক দল তৃণমূল কংগ্রেস। কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরের টিকিট 1 কোটি 1.5 কোটি টাকা। রাজ্যের মিউনিসিপ্যালিটি বিভিন্ন জায়গাতে 20, 25, 50, 60 লাখ টাকা পর্যন্ত টিকিট। টাকা দিয়ে টিকিট কিনতে হয়, টাকা দিয়ে টিকিট পেয়েছেন, টাকা দিয়ে ভোট জিতেছেন। তৃণমূল কংগ্রেসে এই ধরনের নমিনেশন টাকা দিয়ে এ ধরনের কোনো ঘটনা তৃণমূল কংগ্রেসে, আর যদি উনি কনভিন্সড হয়ে থাকেন তিনি তার দলের লোকদের বলে দেবেন যে কাকে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন ইত্যাদি। উটকো ফ্যাসাদ আঁচ পেয়ে ম্যানেজের চেষ্টায় মান গোবিন্দ। তিনি বলছেন টাকার কথাটা রটনা মাত্র, এক আত্মীয়ের বিরুদ্ধে কিছু কথা বলা হচ্ছিল, তাই আমি এই কথা বলেছি। দেখুন, মান গোবিন্দ অধিকারী স্বাধীন দেশের নাগরিক, কিন্তু এটাও তো ঠিক যে তিনি রাজনৈতিকভাবে স্বাধীন নন। এটা বুঝতে বোধহয় ভুল হয়ে গেছে। আসলে তিনিও যে একরকম ডিউটি করেন, ডিউটির যে বেশ কিছু রুলস রেগুলেশনস থাকে, নিয়মকানুন, রাজনীতিবিদদের এই যে রুলস রেগুলেশনসগুলো মেনে চলতে হয়, সেটার নামই যে দলীয় শৃঙ্খলা, এরা বোধহয় ভুলে গেছিলেন যে আবেগের বশে স্বাধীনভাবে কিছু বললেই হলো না। স্বাধীন আর স্বাধীনতা এই দুটোর মধ্যে অনেক পার্থক্যও আছে। আবেগতাড়িত হয়ে অস্বস্তি বাড়িয়েছেন তৃণমূল আরেক বিধায়ক। এরা অদ্ভুত হচ্ছে, জানেন তো, তৃণমূলের লোকেরাই তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছেন। কেন বাড়াচ্ছেন তারা একটা যুক্তিগ্রাহ্য হয়তো কারণ আছে। হয়তো বিরোধীদের এখন আর সেই ক্ষমতা নেই যে তৃণমূলকে অস্বস্তিতে ফেলবে, তাই জন্য হয়তো তারা নিজেরাই নিজেদের কাজটা করছেন, বিরোধীদের কাজটা তারাই করে দিচ্ছেন। শওকত মোল্লা সিভিক পুলিশ নিয়োগের বড়াই করছিলেন খোলা মঞ্চে। এবার বড়াই করতে গেলে যে কি বলে ফেললেন সেটাও খেয়াল ছিল না। নেতা মানুষ, আবেগ থাকবে না সেটা হয় নাকি? বলে বসেছেন স্বাধীনতার পর এই প্রথম কোথাও পরীক্ষা ছাড়া, ইন্টারভিউ ছাড়া সরকার চাকরি দিয়েছে। ভাবুন তো, এটাকে সেম সাইড ছাড়া আর কি বলবেন? তাও আবার সিভিক পুলিশ নিয়ে, যে সিভিকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এক গাদা প্রশ্ন তুলে বসে আছে সুপ্রিম কোর্ট, রাজ্যকে হলফনামা দিতে হয়েছে। সেই সিভিকের নিয়োগ নিয়েই কি সত্যি কথাটা বলে ফেললেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক? দেখুন, ওই বললাম, রাজনীতির ডিউটি থাকলে সব সত্যি বলতে নেই, কিছু কথা যে গোপনে রাখতে হয়
কাজের চাপটা কি বেড়ে যাচ্ছে, যার ফলে ভুলে যাচ্ছে নেতা মন্ত্রীরা? ভাবার সময় এসছে কিন্তু। তবে কিছু কিছু জিনিস ভোলা ভালো, জানেন তো, আমাদের মতো ভোলে ভালা সাধারণ মানুষ তাহলে দু চারটে জিনিস জানতে পারি, এই আর কি। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।